আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, আজকের এই ভিডিওটিতে আসলে দেশের অভ্যন্তরীণ কোনো বিষয় নিয়ে আলোচনা করব না। আলোচনা করব এই মুহূর্তে বাংলাদেশ, দেশের বাইরে যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে, তাদের সঙ্গে আমাদের যে কি সব কৌশলগত সমস্যা তৈরি হয়েছে সেগুলো নিয়ে, আর এ সকল সমস্যার প্রেক্ষিতে এই মুহূর্তে বাংলাদেশের করণীয় কী, সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আমরা জানি যে ঐতিহাসিকভাবে বাংলাদেশে বেশ কয়েকটি বন্ধু রাষ্ট্র রয়েছে। রাশিয়া একেবারে প্রমাণিত বন্ধু। মধ্যে থেকে যেটা হয়েছিল সেটা হলো যে শেখ হাসিনার সঙ্গে এবং আওয়ামী লীগের সঙ্গে রাশিয়ার যে ভ্লাদিমির পুতিন, তার একটা পারিবারিক সম্পর্ক হয়ে গিয়েছিল। কিন্তু এর বাইরে আনকন্ডিশনালি রাশিয়া প্রথম দিন থেকে, একদম আমাদের স্বাধীনতা যুদ্ধের প্রথম দিন থেকেই বাংলাদেশকে সাহায্য সমর্থন করে আসছে। স্বাধীনতার পরে বাংলাদেশের যত ছাত্র একেবারে সম্পূর্ণ সোভিয়েত ইউনিয়নে গিয়ে তাদের অর্থায়নে লেখাপড়া করে এই বাংলাদেশে এসেছেন, তাদের মধ্যে ডাক্তার, ইঞ্জিনিয়ারে একদম ভরা। আমাদের বাংলাদেশের অনেক ছেলে মেয়ে পার্মানেন্টলি সোভিয়েত ইউনিয়নের বিভিন্ন দেশে রয়ে গেছেন ওই জমানাতে, 80-র দশকে যখন তারা গণহারে স্কলারশিপ দিচ্ছিল। এর বাইরে ভারতের সঙ্গে আমাদের যে সম্পর্ক, এটি মূলত বাংলাদেশের সাথে সম্পর্ক আগে না আওয়ামী লীগের সাথে সম্পর্ক আগে, এটি নিয়ে যথেষ্ট সন্দেহ আছে। বাট ভারতের সঙ্গে আমাদের যে দ্বিপাক্ষিক সম্পর্ক, এই সম্পর্কের মধ্যে বহু কিছু হয়েছে, অর্থনৈতিক লেনদেন। তৃতীয় যে সম্পর্কটি, সেটি হলো চীনের সঙ্গে। চীনের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ভালো হচ্ছিল না। চীন বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে ছিল। কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব যখন ক্ষমতা এলেন, তখন নাটকীয়ভাবে চীনের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক হলো। একই কথা প্রযোজ্য সৌদি আরবের সঙ্গে। সৌদি আরবের সঙ্গেও বাংলাদেশের যে সম্পর্কটি, সেটি সূচনা করেছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। কাজে বিএনপি যখন ক্ষমতায় আসে, ধরে নেওয়া হয় চীন এবং সৌদি আরব, এই দুটো রাষ্ট্রের সঙ্গে এই দলটির একটি ঐতিহাসিক যে সম্পর্ক, সেই সম্পর্কটির ধারাবাহিকতা থাকবে। অন্যদিকে আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে, তখন ধরে নিতে হয় যে ঐতিহাসিকভাবে ভারতের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কটি আওয়ামী লীগের থাকবে। কিন্তু গত 17 বছর আওয়ামী লীগ যে কাজটি করেছে, সেটি হলো যে সে শুধুমাত্র ভারতের সাথে তার বন্ধুত্ব সীমাবদ্ধ রাখেনি। আমেরিকাতে সর্বোচ্চ সে কূটনৈতিক বিনিয়োগ করেছে দলের পক্ষে। ফলে ডেমোক্র্যাট এবং রিপাবলিকান, এই দলের যত লবিস্ট গ্রুপ রয়েছে, তাদের সঙ্গে প্রভাবশালী সিনেটর, কংগ্রেসম্যান, বিভিন্ন বুদ্ধিজীবী এবং সংবাদপত্র, এই সংবাদপত্র জগৎগুলোর সাথে তাদের যে সম্পর্কটা আওয়ামী লীগ করে ফেলেছে, যেটা সুফল এখন তারা পাচ্ছে। শেখ হাসিনা যখন যেভাবে চাচ্ছে, ঠিক সেইভাবেই আমেরিকার যত তাবৎ পত্রপত্রিকা রয়েছে, সব জায়গাতে তারা কিন্তু সাক্ষাৎকার দিতে পারছে। এই গেল একটা। 2 নম্বর হলো যে আমেরিকার বাইরে এসে সে ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন, বিশেষ করে ফিনল্যান্ড, নিউজিল্যান্ড, এই দেশগুলোর সঙ্গে চমৎকার একটি পারিবারিক সম্পর্ক গড়ে তুলেছে। জাস্ট দুবাইয়ের রাজপরিবারের সঙ্গে যেভাবে ইংল্যান্ডের রাজপরিবারের সম্পর্ক আছে, তদ্রূপ ইংল্যান্ডের বিশেষ করে লেবার পার্টির সঙ্গে শেখ হাসিনার, শেখ রেহানার, জয়, পুতুল, তারপরে টিউলিপ, শ্রাবন্তী, এদের সবার একটা পারিবারিক সম্পর্ক। আর অন্যদিকে যেটি হচ্ছে, ফিনল্যান্ডের মানে ক্ষমতাসীন দলের মন্ত্রীর মেয়ে বিয়ে করেছে ববি সিদ্দিকি, ফলে সেখানে তার একটা ভালো সম্পর্ক রয়েছে। এবার আপনি আসেন মধ্যপ্রাচ্যে। মধ্যপ্রাচ্যে বিএনপির সঙ্গে যে সম্পর্কটি ছিল, বিশেষ করে সৌদি আরবের, সেটি রাষ্ট্রীয় পর্যায়ে। শেখ হাসিনা এটাকে ব্যক্তিগত পর্যায়ে নিয়ে গিয়েছিলেন এবং মোহাম্মদ বিন সালমানের সঙ্গে তার একটা ভালো সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কটি এখনো পর্যন্ত বহাল আছে। এর বাইরে তিনি ভুটানের সঙ্গে, ভুটানের যে বর্তমান রাজা জয়ের ক্লাসমেট, একসাথে তারা পড়াশোনা করেছে, সেটা আছে।
নেপালের সঙ্গে তার মোটামুটি সম্পর্ক আছে। আর যেটি হলো কাতার, কাতারের যে বর্তমান আমির, তার বাবা যিনি ছিলেন, তার সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক রয়ে গেছে। ওদিকে ইউরোপে ইম্মানুয়েল ম্যাক্রোর সঙ্গে শেখ হাসিনার একটা ব্যক্তিগত সম্পর্ক তৈরি হয়েছিল। তিনি যেটা পারেনি সেটা হলো চীনের সঙ্গে একটি ব্যক্তিগত এবং রাষ্ট্রীয় সম্পর্ক এবং দলগত একটি সম্পর্ক তিনি চেষ্টা করেছিলেন কৌশলগত করার জন্য, সেটা শেষ পর্যায়ে এসে তিনি ব্যর্থ হয়েছেন। আচ্ছা, এবার বিএনপির দিকে আসি। বিএনপি সঙ্গত কারণে আমেরিকাতে এখন যে দলটি আছে রিপাবলিকানদের সাথে বিএনপি একটা ঐতিহাসিক সম্পর্ক থাকবে, কিন্তু এখন যে কোনো কারণে হোক বিএনপির সাথে সেই সম্পর্কটি নেই। সৌদি আরবের সঙ্গে যে সম্পর্ক, সেই সম্পর্কের ভিত্তিতে বেগম জিয়া, তারপরে তারেক জিয়া নিয়মিত রাজকীয় মেহমান রূপে সেখানে যেতেন। কিন্তু 2006 সনের পরে এই সম্পর্কটাতে যে কি হলো বা কি হয়েছে আমরা বলতে পারি না, কিন্তু সৌদি আরবের সঙ্গে রাষ্ট্রীয় পর্যায়ে বিএনপি সেই সম্পর্কটা নেই। এইবার বিএনপি যে ক্ষমতায় এলো, এই ক্ষমতা আসার পেছনে মূলত এখন পর্যন্ত ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে ক্ষমতায় এসেছিলেন ঠিক সেই চ্যানেলটি কাজ করেছে। তার প্রেক্ষিতে ধরে নেওয়া হয় যে আমেরিকা এবং আমেরিকার হাত ধরে দিল্লি মূলত এই সরকারের পেছনে তাদের সমস্ত লজিস্টিক সাপোর্ট দিয়েছে বা দেওয়ার কথা ছিল। কিন্তু আপনি যদি আজকের এই দিনের বাস্তবতা দেখেন, সেটি হলো আমেরিকা ঠিক আগের মতো এই সরকারকে পাত্তা দিতে চাচ্ছে না। যে সমস্ত লোক আমেরিকার এজেন্ট হয়ে, দালাল হয়ে বাংলাদেশে কাজ করেছে এবং ইউনূস সরকারের সঙ্গে তাদের খুব ভালো সম্পর্ক ছিল, মার্কিন ডিপ স্টেটের যে সকল এজেন্ট, তাদেরকে সম্ভবত এই সেট চেঞ্জ করা হয়েছে। সেখানে আপনি মানে যারাই ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে আমেরিকান লোক হিসেবে পরিচিত ছিলেন তারা, অথবা শেখ হাসিনার জমানাতে মার্কিন ডিপ স্টেটের যে সকল এজেন্ট, বিশেষ করে সাংবাদিকদের মধ্যে যারা ছিল, তাদের জন্য আমেরিকার সকল দরজা বন্ধ। এখন কোনো মতে ভিসা আছে, আর কদিন পরে সেই ভিসাগুলো হয়তো থাকবে না। তাহলে আমেরিকা দুটো সেট চেঞ্জ করেছে। প্রথম সেট হলো শেখ হাসিনার জমানাতে একটা সেট কাজ করেছিল তাদেরকে, আর দ্বিতীয় যে সেট সেটি হলো ইউনূসের জমানাতে যারা কাজ করেছে। এখন তৃতীয় যে সেটটি আছে সেই সেটটিকে বিভিন্নভাবে নানা রকম অ্যাসাইনমেন্ট দিয়ে আমেরিকা তাদেরকে ফরওয়ার্ড করার চেষ্টা করছে। এটা কি করতে পারবে বা না পারবে সেটা বড় ব্যাপার নয়। কাজেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের যে ধারাবাহিকতা ছিল পররাষ্ট্র নীতির ক্ষেত্রে আমেরিকা এবং ভারত, এটা বুমেরাং হয়ে গেছে। আর আমেরিকার সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক তো প্রশ্নই আসে না। অন্যদিকে ভারতের পক্ষ থেকে যে গ্রিন সিগন্যাল ছিল, যেভাবে জয়শঙ্কর বাংলাদেশে এসেছিলেন, যেভাবে তারেক রহমান সাহেবকে সপরিবারে দাওয়াত দিয়েছিলেন, এই পুরো জিনিসগুলো এখন আর কাজ করছে না। অন্যদিকে চীনের সাথে যে সম্পর্ক হওয়ার কথা ছিল, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, সেই চুক্তিটা যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ বাতিল করতে না পারছে ততক্ষণ পর্যন্ত চীনের সঙ্গে আসলে কৌশলগত সম্পর্ক হবে না। চীন এখানে অস্ত্র বিক্রি করতে পারবে না, চীন এখানে তাদের সেমিকন্ডাক্টর বিক্রি করতে পারবে না, চীন এখানে তার যে কৌশলগত অন্য যে সকল বিষয় রয়েছে সেই বিষয়গুলো তারা বাংলাদেশে করতে পারবে না, মার্কিন এই নিষেধাজ্ঞার কারণে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই চুক্তির কারণে। কাজে অ্যাজ লং অ্যাজ মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের যতদিন এই সম্পর্কটি আছে বা চুক্তিটি আছে, ততদিন পর্যন্ত আপনি যতবার বেইজিংয়ে যান এটি হবে আনাকুম জানাকুম। অথবা বেইজিংয়ে যদি প্রধানমন্ত্রীও বাংলাদেশে আসেন, সেটাতেও কোনো উপকার হবে না যতক্ষণ পর্যন্ত এই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তিটি রয়েছে। এটা চীন এবং বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে একটা, যাকে বলা হয় কি বলবো, একটা ক্যান্সার বা একটা মানে গলার কাটা হয়ে আছে। তো কাজেই এই মুহূর্তে বাংলাদেশে আসলে বন্ধু দরকার। এখন সেই বন্ধু কি রাশিয়া? এ কারণে খলিলুর রহমান কি রাশিয়াতে গেলেন? আমরা এখনো পর্যন্ত বলতে পারি না যে তার যাওয়ার আসলে উদ্দেশ্যটা কি। এখানে রাশিয়ার একটা বড় প্রকল্প চলছে, সে প্রকল্পের লেনাদেনা নিয়ে, অর্থাৎ বিশাল অঙ্কের টাকা মানে রাশিয়া এখানে ইনভেস্ট করেছে, সেটার একটা নেগোসিয়েশনের বিষয় আছে। দ্বিতীয়ত হলো এই প্রকল্পটি কি বাড়ানো হবে, কিভাবে এটিকে অপারেট করা হবে, এই প্রকল্পের ভবিষ্যৎ কি, এবং এই প্রকল্প সংক্রান্ত যে সকল নিরাপত্তার বিষয় রয়েছে যেগুলো রাশিয়ান আর্মি বা রাশিয়ান সরকার এটা নিয়ন্ত্রণ করে। বিকজ এখানে রাশিয়ার প্রযুক্তি আছে,
এটা যাকে বলা হয় রাশিয়ার প্রযুক্তির পাশাপাশি রাশিয়ার ইউরেনিয়াম আছে। তো সেই ইউরেনিয়াম যেখানে প্রায় মানে একদম পিওর ইউরেনিয়াম, যেটা ইউরেনিয়াম বলা হয়, এটা থাকার কারণে কি হলো, এটার যাবতীয় নিরাপত্তার দায়িত্ব রাশিয়ান মিলিটারি বা ইন্টেলিজেন্স ডিপার্টমেন্টের। তো সেখানে বাংলাদেশের সঙ্গে আমেরিকার যে চুক্তি, সেই চুক্তির ফলে এই রাশিয়ার যে এখানে পরমাণু প্রযুক্তি